5 তারিখে পুষ্পা 1-এর সিকুয়েল পুষ্পা 2 মুক্তি পেয়েছে। আল্লু অর্জুনের এবছরের প্রথম এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় সিনেমা এটা। আমি যেহেতু এই মুভিটা দেখেছি সেহেতু আমি এটা বলতে পারি যে এই মুভিটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ মুভিটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সিনেমার শুরু হয় জাপান থেকে, যেখানে অনেক কন্টেইনার দেখানো হয় আর এগুলোর মধ্যে লাল চন্দনের কাঠ রয়েছে। লাল চন্দনের কাঠের সাথে পুষ্পা ভাও নিজেও থাকে। তখন জাপানিজরা পুষ্পাকে দেখে ফেলে আর সেখানে পুষ্পার সাথে তাদের ফাইট হয়। আর এর কারণ হলো কয়েক বছর ধরে জাপানিজরা লাল চন্দনের কাঠ তো তাদের কাছেই রাখে, কিন্তু টাকা আর দেয় না, যে কারণে পুষ্পাকেই জাপানে আসতে হয়। ফাইটের এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগে। গুলি খেয়ে পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখন দেখানো হয় এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। এরপর পুষ্পাকে এক বিশাল বড় সিন্ডিকেটের লিডার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। লাল চন্দন কাঠ কোথায় দেওয়া হবে আর কোথায় দেওয়া হবে না সেটা শুধুমাত্র পুষ্পা ভাও ঠিক করে। পুষ্পা তার মতো করে রাজ করতে থাকে আর তার রাজত্বে শত্রুরও অভাব নেই। পুষ্পার সব থেকে বড় শত্রু ভাওয়ার সিং, যে একজন আইপিএস অফিসার। পুষ্পার প্রথম পার্টে পুষ্পা ভাও ভাওয়ার সিংকে উলঙ্গ করে ছেড়েছিল আর তাকে বেইজ্জতি করার প্রতিশোধ নিতে ভাওয়ার সিং যে কোনো কিছু করতে পারে। এজন্য সে একটি প্ল্যান তৈরি করে। পুষ্পার লোকজন যখন লাল চন্দন কাঠ কাটতে জঙ্গলে যায় তখন তাদের সাথে মিশে ভাওয়ার সিংও কাঠ কাটতে যায়। যখন তারা জঙ্গলে পৌঁছায় তখন প্ল্যান করে তাদেরকে অ্যারেস্ট করে ভাওয়ার সিং শেখাওয়াত। কারণ ভাওয়ার সিং কখনোই প্রমাণ সহ পুষ্পাকে অ্যারেস্ট করতে পারেনি। প্রমাণ না থাকায় বারবার বেঁচে যায় পুষ্পা। ভাওয়ার সিং শেখাওয়াত পুষ্পার শ্রমিকদের উপর নির্মম অত্যাচার করে 230 জনকে জেলে আটকিয়ে রাখে। আর তখন এন্ট্রি হয় পুষ্পা ভাওয়ের। পুষ্পা ভাও যখন পুলিশ স্টেশনে যায় তখন শেখাওয়াত সেখানে উপস্থিত ছিল না, তবে কিছু ইন্সপেক্টর ছিল। তবে সব লোকদের ছাড়িয়ে নিতে পুষ্পা ভাও থানায় আসেনি, শুধুমাত্র শিনুকে ছাড়ানোর জন্য পুষ্পা থানায় এসেছিল। কারণ সেদিন শিনুর বিয়ে ছিল। পুষ্পা যখন শিনুকে নিয়ে যাচ্ছিল তখন সে শিনুর গায়ে অনেক আঘাতের চিহ্ন দেখতে পায়। যখন সে এমন খারাপ অবস্থায় তার সকল শ্রমিককে দেখতে পায় তখন তার মাথা খারাপ হয়ে যায়। কারণ পুষ্পার সকল শ্রমিককেই ভাওয়ার সিং খুবই নির্মমভাবে মেরেছিল। লোকদের এমন অবস্থা দেখে পুষ্পা ভাও পুলিশ ইন্সপেক্টরদেরকে বলে, এই লোকদের উপর ভাওয়ার সিং হাত উঠিয়েছে, মানে সে আমার উপর হাত উঠিয়েছে। এটা বলে পুষ্পা সবাইকে ছাড়িয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় পুলিশেরা পুষ্পাকে বলে, আপনি সব লোকদের সাথে নিয়ে গেলে আমাদের সবার চাকরিও হারিয়ে যাবে। এটা শুনে পুষ্পা ভাও বলে, রিটায়ার হওয়া পর্যন্ত তোমরা যে টাকা ইনকাম করতে সেই টাকা আমি তোমাদেরকে দিব। এর মানে আজকেই তাদের রিটায়ার হচ্ছে। এরপর ভাওয়ার সিং যখন থানায় যায় তখন সে দেখে থানায় কেউ নেই। ভাওয়ার সিং এটা বুঝতে পারে যে সবাইকে পুষ্পা কিনে নিয়েছে। এভাবে পুষ্পা অন্যায় কাজ তো করেই, তবে তার সাথে থাকা লোকদের সে খুব খেয়ালও রাখে। আর নিজের স্ত্রী শ্রীভাল্লিকে তো সে খুব বেশি ভালোবাসে। পরের দিন শ্রীভাল্লি যখন মন্দিরে পূজা করতে যায় তখন সেখানে পুষ্পার সৎ ভাই মুরলিও উপস্থিত ছিল। মুরলি মন্দিরে শ্রীভাল্লিকে অপমান করে এবং পূজা করতে বাধা দেয়। কারণ মুরলি সবসময় পুষ্পাকে ছোটজাত মনে করে, কিন্তু মুরলির মেয়ে কাভেরি পুষ্পাকে অনেক পছন্দ করে। মুরলি পুষ্পার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আর মুরলির মেয়ে শ্রীভাল্লিকে চাচি বলে ডাকে। মুরলি কাভেরিকে পুষ্পার পরিবারের সাথে কথা বলতে মানা করে দেয়, কিন্তু মুরলি তাদের সাথেই বেশি কথা বলে। এরপর পুষ্পা সিএম এর সাথে দেখা করতে যায়। যাওয়ার সময় শ্রীভাল্লি পুষ্পাকে বলে সিএম এর সাথে সে যেন একটা ছবি উঠিয়ে নিয়ে আসে আর সেই ছবি শ্রীভাল্লি ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রাখবে। কিন্তু পুষ্পা যখন সিএম এর সাথে দেখা করতে যায় তখন সেখানে অন্য কিছু ঘটে। সিন্ডিকেট করে যে অর্থ আসে তার অংশ সিএমও পায়, কিন্তু পুষ্পা এখানে সিএম এর সাথে ফটো উঠতে পারে না। কারণ সিএম মনে করে জুতা পায়েই থাকা উচিত, জুতা হাতে নেওয়া উচিত না। এটা পুষ্পার মোটেও ভালো লাগে না। পুষ্পা যখন চলে যাচ্ছিল তখন সে সিদ্ধাপ্পাকে জিজ্ঞেস করে, তুমি যদি সিএম হতে তাহলে তুমিও কি আমার সাথে এমন করতে? তখন সিদ্ধাপ্পা পুষ্পাকে বলে, আমি যে কোনো কিছুই হই না কেন আমি তোমার সাথেই থাকবো, কারণ তুমি আমার ভাই। তখন পুষ্পা বলে, তাহলে সিএম হওয়ার জন্য প্রস্তুতি নাও। এটা বলার পর পুষ্পা সরাসরি সিদ্ধাপ্পাকে বলে, সিএম হওয়ার জন্য কত টাকা লাগবে? তখন সিদ্ধাপ্পা বলে, 100 কোটি টাকা তো লাগবেই। তখন পুষ্পা বলে, আমি তোমাকে 500 কোটি দেব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। এরপর সিদ্ধাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায় আর পুষ্পা নিজেই সিদ্ধাপ্পাকে বলেছিল সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে। সেন্ট্রাল মিনিস্টারের একটা ভাইও আছে। পুষ্পা যখন সিদ্ধাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যেতে বলে তখন সিদ্ধাপ্পার সাথে একটা সুটকেসও পাঠিয়ে দেওয়া হয় যার ভেতরে 25 কোটি টাকা ছিল। সিদ্ধাপ্পা যখন এসব দেখে তখন সে পুষ্পাকে বলে, এসব ঠিক নয়, এভাবে টাকা নষ্ট করলে হবে না, আমাদেরকে টাকা রাখতে হবে। কারণ 500 কোটি টাকা তো আর মুখের কথা নয়। কিন্তু পুষ্পার কাছে অন্য প্ল্যান ছিল যা সে সিদ্ধাপ্পাকে বলে। তখন পুষ্পা বলে, আজ সে ন্যাশনাল খেলোয়াড় নয়, এখন সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়েছে। লাল চন্দনের ডিল শুধু মুরগানের সাথে করা হতো, যার ফলে 1 টন কাঠের জন্য 1.5 কোটি টাকা পাওয়া যেত।
আর এই ডিল যদি সে বিদেশ পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে প্রতি টনে 2 থেকে 3 কোটি টাকা পাওয়া যেত। তাই দেরি না করে পুষ্পা ডিল করার জন্য বিদেশ যায়, আর সেখানে বিশাল বড় এক বিজনেসম্যানের সাথে তার পরিচয় হয়। সেখানে সে লাল চন্দনের কাঠের ডিল করে। 2000 টন কাঠের জন্য 5000 কোটি টাকার ডিল ফাইনাল করে পুষ্পা। অর্থাৎ 5000 কোটি টাকা ইনকামের জন্য সেই পরিমাণ লাল চন্দন কাঠ দিতে হবে ডিলারকে। এজন্য পুষ্পা তার সকল কর্মীদের কাঠ কাটার জন্য অ্যাক্টিভ করে। সিন্ডিকেটের সকল মেম্বার লাল চন্দন কাঠ সংগ্রহ করতে শুরু করে, আর সেই কাঠ এনে পুষ্পাকে দেয়। আর তখন এন্ট্রি হয় মঙ্গল সেনু এবং তার ওয়াইফের। তারা এটা বিশ্বাস করে যে খুব দ্রুতই পুষ্পা সব কাঠ সংগ্রহ করতে পারবে। আর এই কথা মঙ্গল সেনু ভাওয়ার সিং এর কাছে গিয়ে বলে, যাতে করে সে পুষ্পাকে আটক করতে পারে। মঙ্গল সেনু আর তার স্ত্রী ভাওয়ার সিংকে এটাও বলে যে সে যেন পুষ্পার সিন্ডিকেটের প্রত্যেক মেম্বারকে ভয় দেখায়, যাতে করে তারা কাঠ কাটতে যেতে রাজি না হয়। এটা থেকে বোঝা যায় কাঠ কাটার এই সিন্ডিকেটের প্রেসিডেন্ট হতে চায় মঙ্গল সেনু। কাঠ কাটার এই খবর শোনার পর শেখাওয়াত চেকপোস্টগুলোতে নজরদারি বাড়ায়। শেখাওয়াত যখন চেকপোস্টে যায় তখন সেখানে একটি লাল চন্দন কাঠের ট্রাক আসে, আর সেই ট্রাকের সব কাঠ সহ ট্রাকে আগুন লাগিয়ে দেয় শেখাওয়াত। ট্রাকের সাথে থাকা সিন্ডিকেটের লোকদেরকেও মেরে ফেলে ভাওয়ার সিং। মঙ্গল সেনু শুধু ভয় দেখানোর কথা বললেও ভাওয়ার সিং বলে তার ভয় দেখানোর তরিকা একটু আলাদা। একজনকে মারলে বাকি সবার মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আর তাই ভাওয়ার সিং তাদেরকে মেরে ফেলে। সিন্ডিকেটের যে মেম্বার মারা যায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই সেখানে যায়, কিন্তু সেখানে পুষ্পা উপস্থিত ছিল না। সেখানে হঠাৎ উপস্থিত হয় মঙ্গল সেনু। সে সিদ্ধাপ্পাকে বলে যদি ভাওয়ার সিং এর সাথে পুষ্পার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয় তাহলে ও এভাবেই মানুষদেরকে মারতে থাকবে, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে পুষ্পাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু সিদ্ধাপ্পা এটা হতে দিতে চায় না। এজন্য সিদ্ধাপ্পা ভাওয়ার সিং এর কাছে যায় আর ভাওয়ার সিংকে ঘুষ সহ অনেক কিছু অফার করে। সিদ্ধাপ্পা ভাওয়ার সিংকে 10 কোটি টাকা দেয়, কিন্তু ভাওয়ার সিং তা নিতে কিছুতেই রাজি হয় না। সে বলে সেই রাতে পুষ্পা আমাকে উলঙ্গ করেছিল, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তখন সিদ্ধাপ্পা বলে পুষ্পা যদি তোমার কাছে আসে, তোমাকে সরি বলে এবং সবার সামনে তোমার কাছে মাফ চাই, তাহলে তুমি কি তাকে মাফ করে দিবে? এটা শোনার পর ভাওয়ার সিং খুশি হয় আর বলে দ্রুত পার্টির আয়োজন করো, সবার সামনে পুষ্পা আমার কাছে মাফ চাইবে। পার্টির দিন সবাই সেখানে পৌঁছায়। সবাই এটা দেখতে চায় পুষ্পা ভাওয়ার সিং এর কাছে ক্ষমা চায় নাকি চায় না, কারণ পুষ্পা কোনোদিনও কারো কাছে মাথা নত করেনি। পুষ্পা, সিদ্ধাপ্পা, শ্রীভাল্লি আর সিন্ডিকেটের মেম্বারদের ভালোর জন্য ভাওয়ার সিং এর কাছে মাফ চায়। পুষ্পা নেশায় আসক্ত থাকায় সবার সামনেই সে ভাওয়ার সিং এর কাছে মাফ চায়। এটা শুনে ভাওয়ার সিং অনেক বেশি খুশি হয়। এত খুশি হয় যে পুষ্পার মাফ চাওয়ার অডিও রেকর্ড করে রাখে ভাওয়ার সিং, যা সে বারবার শোনে। কিন্তু যখন পুষ্পা বাড়িতে ফিরে যায় তখন সে অন্যরকম কিছু অনুভব করে, আর পার্টিতে থাকা সবাই ভাবে পুষ্পা এত সহজে কিভাবে নত স্বীকার করলো। এরপর পুষ্পার এত খারাপ লাগে যে পুষ্পার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে চায় না। পুষ্পার এত রাগ হয় যে রাস্তার মাঝে সবাইকে রেখে গাড়ি ঘুরিয়ে পুষ্পা আবার সেই পার্টিতে চলে আসে। যখন ভাওয়ার সিং পার্টি থেকে চলে যাচ্ছিল তখন পুষ্পা ভাওয়ার সিং এর গাড়িতে ঠোক দেয়। গাড়ির ধাক্কায় ভাওয়ার সিং সুইমিং পুলের মধ্যে গিয়ে পড়ে, আর পুষ্পা সেই সুইমিং পুলের মধ্যে প্রসাব করে দেয়। ভাওয়ার সিং কিছুতেই বুঝতে পারে না নতুন করে আবার এসব কি হচ্ছে। তখন ভাওয়ার সিংকে পুষ্পা বলে পুষ্পা এক ব্র্যান্ড, ও কারো সামনেই মাথা নত করতে পারে না। পুষ্পা আরো বলে আমি চ্যালেঞ্জ করলাম 5000 কোটি টাকার লাল চন্দন কাঠ সংগ্রহ করব, আর যদি তা করতে না পারি, একটি কাঠেও যদি তুই হাত দিতে পারিস, তাহলে সারা জীবন দিনমজুর হয়ে থাকবো। এটা শুনে ভাওয়ার সিং অনেক রাগ হয়। সে পুষ্পার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সকল চেকপোস্ট বন্ধ করে দেয় ভাওয়ার সিং। হঠাৎ ভাওয়ার সিং খেয়াল করে ব্রিজের নিচে যে নদী আছে সেই নদীর পানি শুকিয়ে গেছে। এটা দেখে ভাওয়ার সিং বুঝে যায় পুষ্পা নিশ্চিত এই নদীকে ব্যবহার করে ট্রাক পার করবে। ভাওয়ার সিং এর পরিকল্পনা বাস্তবায়ন হয়, কারণ পুষ্পার লাল চন্দনের ট্রাক সেই রাস্তা দিয়েই পার হয়। পুলিশ কয়েকবার তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ধরতে পারে না। শেষ পর্যন্ত ভাওয়ার সিং আসে আর হঠাৎ ট্রাকের সামনে দাঁড়িয়ে যায়। হাতে একটি বড় বন্দুক নিয়ে ট্রাকে ফায়ার করতে থাকে, আর এসব পুষ্পাকে সাথে সাথে ফোন করে জানিয়ে দেওয়া হয়। তখন পুষ্পা বলে তোমরা ট্রাক থেকে বেরিয়ে আসো, ট্রাকে আরো যারা আছে সবাইকে চলে আসতে বলো, কারণ পুষ্পা চায় না ট্রাকে থাকা কেউ জীবন হারাক। পুষ্পার কথা মতো সবাই ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকে থাকা সব লাল চন্দন জব্দ করে ভাওয়ার সিং। লাল চন্দন কাঠ জব্দ করার পর ভাওয়ার সিং, মঙ্গল সেনু এবং তার ওয়াইফ খুব খুশি হয়। ভাওয়ার সিং মিডিয়ার সামনে সব বলে দেয়। এটাও বলে যে জব্দ করা লাল চন্দন কাঠ পুষ্পার। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় জব্দ করা সব লাল চন্দন কাঠ আসল কাঠ নয়, ওসব নর্মাল কাঠ। এখানে ভাওয়ার সিংকে ফুল বানায় পুষ্পা। পুষ্পা ভাওয়ার সিং এর কাছে একটি ফুলও পাঠায়। তখন ভাওয়ার সিং বলে আমি একা ফুল নই, মঙ্গল সেনু আর তার ওয়াইফও ফুল। তখন পুষ্পা বলে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে কিয়া, ফ্লাওয়ার নেহি হে।
ওয়াইল্ড ফায়ার হে। তখন সে বলে খুব তাড়াতাড়ি সব লাল চন্দন বর্ডার ক্রস করবে, ক্ষমতা থাকলে আটকিয়ে দেখা। এরপর পুষ্পা শ্রীভাল্লি সহ পরিবারের সবাইকে সাথে নিয়ে কালীর একটি ফেস্টিভ্যালে যায়। সেখানে হঠাৎ শ্রীভাল্লি অসুস্থ হয়ে পড়ে। তখন জানা যায় শ্রীভাল্লি প্রেগনেন্ট। এমন খুশির খবর পাওয়ার পর পুষ্পা কালীর বেশ ধারণ করে। এরপর সেখানে অন্যরকম এক তাণ্ডব করে। এই সিনটা এত সুন্দর লাগে যে গায়ের লোম দাঁড়িয়ে যায়। শ্রীভাল্লি পুষ্পাকে বলে, এটা তুমি কি করছো? তখন পুষ্পা বলে, আমার একটি ইচ্ছা আছে, আমি কালীর কাছে একটি মেয়ে চাই। এমন সময় সেখানে কিছু লোক দেখা যায় যারা পুষ্পার ভাতিজির সাথে খুব খারাপ ব্যবহার করছিল। এটা দেখে পুষ্পা রাগ হয়ে যায় আর সেই লোকদের সাথে ফাইট করা শুরু করে দেয়। আর এই দৃশ্যের অ্যাকশনগুলো আপনার মাথা নষ্ট করে দেবে। এমন সময় সেখানে মুরলি চলে আসে। মুরলি পুষ্পাকে বলে, তুমি যত যাই করো না কেন কিছুতেই তুমি তোমার বাবার পরিচয় পাবে না। তুমি এটা ভাবছো যে তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। তুমি সব সময় অনাথ ছিলে, সব সময় অনাথ থাকবে, কেউ তোমার আপন হবে না। শ্রীভাল্লি যখন এইসব কথা শোনে তখন সে মুরলিকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর পুষ্পার ভাতিজিকে বিরক্ত করা ছেলেদের মাথার অর্ধেক চুল কেটে শাস্তি দেয় মুরলি। এরপর দেখানো হয় মঙ্গল সিনু, তার বিবি এবং ভাওয়ার সিং সিএম এর কাছে যায়। তারা সিএম কে জানায় যদি এই লালচন্দন বর্ডার ক্রস করে তাহলে সিএম তার ক্ষমতা হারিয়ে ফেলবে, কারণ লালচন্দন বর্ডার ক্রস করলে পুষ্পা 5,000 কোটি টাকার মালিক হবে, যা তার ক্ষমতা কেড়ে নেবে। এসব শোনার পর সিএম অর্ডার করে কোনোভাবেই যেন লালচন্দন বর্ডার ক্রস না করে। অন্যদিকে লালচন্দন সাগরপথে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাচার করা হয়েছে। ভাওয়ার সিং সময় মতো লালচন্দনের কাছে তো পৌঁছায়, কিন্তু সে লালচন্দনের একটি টুকরাতেও হাত লাগাতে পারে না। সে সব শিপ চেক করে কোনো কাঠ খুঁজে পায় না, কারণ কাঠ শিপের নিচে ছিল, যা ভাওয়ার সিং কিছুতেই বুঝতে পারেনি। লালচন্দন ডেলিভারি কমপ্লিট হওয়ার পর 5,000 কোটি টাকা চলে আসে। আর এসব টাকা দেখে পুষ্পা অনেক খুশি হয়। এসব টাকা পুষ্পা এমএলএদের কাছে সোফার ভিতর করে পাঠিয়ে দেয়, যাতে করে রাজ্যের সব এমএলএ তার লোক হয়ে যায়। এদিকে ভাওয়ার সিং এর বেহাল দশা হয়ে যায়, কারণ এখন তার হাতে আর কিছুই অবশিষ্ট নেই। এখন তো তার ট্রান্সফারও নিশ্চিত, কারণ সরকারও আর তার পক্ষে থাকবে না, সরকার তো পুষ্পার পক্ষেই থাকবে। তো ভাওয়ার সিং এর কাছে যে নকল লাল চন্দন রয়েছে সেগুলোতে সে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। অনেক বেশি মদ্যপান করায় সে ওখানেই থাকে। যখন আগুনের কারণে ব্লাস্ট হয় তখন সেই ব্লাস্টে ভাওয়ার সিং শেখাওয়াত মারা যায়, কিন্তু তার ডেড বডি কিংবা সে মারা গেছে কিনা এমন কিছু ক্লিয়ার করে বলা হয় না। এর কিছুদিন পর সিএম বদলে যায়, সিদ্ধাপ্পা সিএম হয়ে যায় শুধুমাত্র পুষ্পার জন্য, কারণ সিদ্ধাপ্পা সব এমএলএদের কিনে নিয়েছিল। পুষ্পা শ্রীভাল্লির কাছে ওয়াদা করেছিল 24শে জুলাই সিএম তাদের বাড়িতে আসবে, একসাথে বসে খাবে, সাথে ছবিও উঠাবে। পুষ্পা কথা রেখেছে। 24শে জুলাই সিএম সিদ্ধাপ্পা তাদের বাড়িতে এসেছে, একসাথে খেয়েছে, ছবিও তুলেছে। এরপর পুষ্পা শ্রীভাল্লিকে বলে, তোমার ইচ্ছা পূরণের জন্য আমি সিএম বানিয়েছি। পুষ্পা 24শে জুলাই এজন্য সিলেক্ট করেছে যে এটা এমন একটা দিন যে দিনে শ্রীভাল্লি জন্মগ্রহণ করেছে। জন্মদিন উপলক্ষে একটি পার্টিও হয়, সিদ্ধাপ্পা সিএম হয়, কিন্তু গোটা দেশব্যাপী একক রাজত্ব করে পুষ্পা। সব লোক পুষ্পার সব কথা মানে, পুষ্পাকেই সবকিছুতেই সবার আগে প্রাধান্য দেয়। কিন্তু একদিন পুষ্পার ভাবি মানে পুষ্পার সৎ ভাই মুরলির স্ত্রী পুষ্পার ঘরে আসে। পুষ্পাকে জানায় কিছু লোক কাভেরীকে কিডন্যাপ করেছে, 2 কোটি টাকা পেলে তারা কাভেরীকে ছেড়ে দেবে, আর যদি তা না করি তাহলে তারা কাভেরীকে মেরে ফেলবে। এমন কথা শোনার পর পুষ্পা প্রেস কনফারেন্স করে আর লাইভে বলে, যদি আমার ভাতিজির কিছু হয় তো একজন একজন করে সবাইকে মেরে ফেলবো। পুষ্পা কিডন্যাপারদেরকে 1 ঘন্টা সময় দেয়। যদি 1 ঘন্টার মধ্যে কাভেরী বাড়িতে ফিরে আসে তাহলে পুষ্পা তাদেরকে জীবন ভিক্ষা দেবে, আর যদি তা না হয় তাহলে অন্য কিছু ঘটবে। এসব কিছু সিদ্ধাপ্পাও জানে, কারণ কাভেরীকে যারা কিডন্যাপ করেছে তারা আর অন্য কেউ নয়, তারা হলো সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে এবং তার বন্ধু বান্ধব। এটা জানার পর সেন্ট্রাল মিনিস্টার সিদ্ধাপ্পার কাছে কল করে এবং পুষ্পাকে জানাতে বলে কিডন্যাপার সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা, পুষ্পা যেন তার কোনো ক্ষতি না করে। এটা আশ্বাস দেয় যে যত দ্রুত সম্ভব কাভেরীকে উদ্ধার করা হবে। এটা শোনার পর পুষ্পা বলে, কিডন্যাপার যাই হোক না কেন আমার কিছু যায় আসে না, কারো সাথে আমার কোনো লেনদেন নেই। অন্যদিকে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার থেকে 10 কোটি টাকা চাই আর পুষ্পাকে একা তাদের গোপন ঠিকানায় যেতে বলে। পুষ্পা হেলিকপ্টারে করে সেখানে পৌঁছায়। পৌঁছানোর সাথে সাথে পুষ্পা হেলিকপ্টার থেকে শটগান দিয়ে ফায়ার করতে থাকে। তখন মিনিস্টারের ভাতিজা বলে, তোর ভাতিজির মাথার উপরও শটগান রাখা আছে, তো আমরা যা বলি তাই কর। এরপর তারা সবাই মিলে পুষ্পাকে অনেক মারে। তারা খুব ভালো করে এটা জানে পুষ্পার হাত বাঁধা থাকলেও তাকে কেউ আটকাতে পারবে না, সে সবাইকে মেরে ফেলবে। তাই তারা কোনো রিস্ক নেয়নি, তারা পুষ্পার হাত পা বেঁধে রেখে মারে, সাথে কাভেরীর ইজ্জতেও হাত দিতে যায়। আর এটা পুষ্পা কিছুতেই সহ্য করতে পারেনি। পুষ্পা সবাইকে ওখানেই মেরে ফেলে। আর এই অ্যাকশন সিকোয়েন্সটা মারাত্মক ভাই, যারা দেখেছেন তারাই বলতে পারবেন এটা আসলে কেমন। পুষ্পা মিনিস্টারের ভাতিজাকেও মেরে ফেলে। এসব যখন মিনিস্টার জানতে পারে তখন সে পুরোপুরি পাগল হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় পুষ্পা যখন তার ঘরে ছিল তখন তার ঘরে মুরলি আসে।
মুরলি তার ভুল বুঝতে পারে, এজন্য সে তার কাছে এবং তার পরিবারের কাছে ক্ষমা চায়। মুরলি বলে, আমি খুব ভালোভাবেই বুঝেছি তোমরাই আমার পরিবার। আমি তোমাদেরকে কাভেরীর বিয়ের কার্ড দিতে এসেছি, কাভেরীর বিয়ে ঠিক করেছি। কাভেরী আমাকে বলেছে যদি পুষ্পা ভাও আমার বিয়েতে না আসে তাহলে কাভেরী বিয়ে করবে না। তখন শ্রীভাল্লি পুষ্পাকে বলে, সব কার্ডে মায়ের নাম আছে, তোমার নামও আছে, কাভেরী তোমাকে বাবার মতো দেখে। এসব শুনে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে পড়ে। সেখানে মানুষের ভিড় লেগে যায় পুষ্পার কান্না থামানোর জন্য, কারণ পুষ্পা এর আগে কখনো এভাবে কান্না করেনি। এরপর পুষ্পা সবাইকে মাফ করে দেয় এবং পুরা পরিবারের সাথে কাভেরীর বিয়েতে যায়। সবাই সবাইকে মাফ করে দেয় আর সবাই অনেক খুশিও থাকে। অন্যদিকে মিনিস্টারের ঘরে তখন শোকের ছায়া, কারণ তার ভাতিজাকে পুষ্পা মেরে ফেলেছে। তখন সেখানে এমন একজনকে দেখা যায় যার হাতে একটি পার্সেল ছিল। যখন সে পার্সেলটাকে মিনিস্টারের কাছে নিয়ে আসে, হঠাৎ করে তখন সেখানে একটি ব্লাস্ট হয় আর এখানেই সিনেমার শেষ হয়। কিন্তু পার্সেল নিয়ে আসা সেই অজানা ব্যক্তিকে তা জানা যায়নি, তবে পুষ্পা 3 আসছে এটা কনফার্ম করা হয়েছে। আর পুষ্পা 3তেই সেই ব্যক্তির পরিচয় জানা যাবে। তো পুষ্পা 3-র জন্য কে কে অপেক্ষায় থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।